এখনো অবধি আমি 10,000 বের করেছি। 10,000 অবৈধ অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই একটা মাত্র বিস্ফোরক দাবি রাতারাতি কাঁপিয়ে দিয়েছে ওপার বাংলার রাজনীতির অলিন্দ। খোদ বাংলাদেশের জাতীয় সংসদে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় রাজনীতির এই হেভিওয়েট নেতা। ঢাকার সংসদে দাঁড়িয়ে বিএনপি সংসদ সদস্য জি.এম. সিরাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি আবেদন জানিয়েছেন যেন শুভেন্দু অধিকারীর এই কড়া অবস্থানকে অবিলম্বে থামানো হয়। কিন্তু কি এই অপারেশন ডিপোর্ট? শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কাজ করছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি। তার দাবি অনুযায়ী ইতিমধ্যেই 10,000 অনুপ্রবেশকারীকে বর্ডার পার করানো হয়েছে এবং সীমান্তের 12টি বিশেষ হোল্ডিং সেন্টারে এখনও প্রায় 1,800 জন অপেক্ষা করছেন। এই দাবি সামনে আসতেই তৈরি হয়েছে এক মস্ত বড় আন্তর্জাতিক রহস্য। প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ সীমান্তের কোন গোপন রুট দিয়ে ওপারে পাঠানো হলো এত বিপুল সংখ্যক মানুষকে? যেখানে ভারতের তরফ থেকে 10,000-এর হিসেব দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বিজিবি খাতার হিসেব কেন মিলছে না? কোথায় গলদ রয়েছে? আর কেনই বা আগামী 6 মাস ভারত বাংলাদেশের সীমান্তের ভূ রাজনীতির এবং সুরক্ষার জন্য ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়া সম্পূর্ণ ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই আন্তর্জাতিক বিতর্কের প্রতিটি পর্দার উন্মোচন করব। তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে দেখব সীমান্তের আসল গ্রাউন্ড রিয়ালিটি। 1 সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুভেন্দু অধিকারীর দাবি ও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি। চলুন এবার সরাসরি আসা যাক মূল বিষয়ে এবং বিশদভাবে বোঝা যাক শুভেন্দু অধিকারী আসলে ঠিক কী দাবি করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের বক্তব্য রাখার সময় তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সুরক্ষায় এক অত্যন্ত কড়া আর স্পষ্ট রোড ম্যাপ তুলে ধরেন। তার রণকৌশলের মূল স্তম্ভ হলো 3টি শব্দ: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। অর্থাৎ প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, নথিপত্র যাচাই করে তালিকা থেকে বাদ দেয়া এবং সবশেষে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো। তবে এই কড়া নীতির পাশাপাশি তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আর সামাজিক বার্তাও দিয়েছেন। তিনি স্পষ্ট করে দেন যে ভারতের বৈধ নাগরিক যারা যে ধর্মেরই হোক না কেন বা যে রাজনৈতিক দলেরই সমর্থন করুক না কেন, তাদের বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অভিযান কোনো বৈধ নাগরিকের বিরুদ্ধে নয়, এটা সম্পূর্ণ বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়ার একটা বড় অর্থনৈতিক দিকও তুলে ধরেন, যা সাধারণ করদাতাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি প্রশ্ন তোলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতের জেলে রেখে কেন দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বছরের পর বছর খাবার বা ওষুধ দেয়া হবে? তার মতে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ ভারতের নাগরিকদের কল্যাণে, বিশেষ করে অন্নপূর্ণা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা উচিত। তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রাজ্য প্রশাসনের যৌথ তৎপরতায় ইতিমধ্যেই প্রায় 10,000 অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বর্ডার পার করানো হয়েছে। কিন্তু এখানেই মিশন শেষ হচ্ছে না। বর্তমানে রাজ্যের 12টি বিশেষ হোল্ডিং সেন্টারে এখনো প্রায় 1,800 জন অনুপ্রবেশকারীদের কড়া নজরদারিতে অপেক্ষা করানো হচ্ছে এবং তাদেরও প্রতিদিন ধাপে ধাপে ওপারে ফেরত পাঠানোর প্রক্রিয়া সচল রয়েছে। এখানে আপনার কি মনে হয়, অবৈধ অনুপ্রবেশকারীদের পেছনে দেশের করদাতাদের টাকা খরচ না করে তা জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করার এই সিদ্ধান্তকে আপনারা কতটা সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। কিন্তু এবার আসে সবথেকে বড় এবং রহস্যময় প্রশ্নটা। ভারতের কড়া নজরদারি এবং কাঁটাতারের বেড়া পেরিয়ে এত বিপুল সংখ্যক মানুষ হঠাৎ কোন রুট দিয়ে কিভাবে ওপারে চলে গেলেন? আর কেনই বা একটা নির্দিষ্ট বর্ডার চেকপোস্ট এখন এই প্রত্যাবর্তনের মূল গেটওয়ে হয়ে উঠেছে? চলুন বর্ডারের সেই গ্রাউন্ড রিয়েলিটি এবং আসল রুটগুলো দেখে নেওয়া যাক ভিডিওর এই অংশে। কোন পথে এই প্রত্যাবর্তন? হাকিমপুর ও বিএসএফ রুট। এখন প্রশ্ন উঠছে, ভারতের এই কড়া নজরদারি এবং কড়া সীমান্ত সুরক্ষার মাঝে এত বিপুল সংখ্যক মানুষ হঠাৎ কোন দিক দিয়ে এবং কোন কৌশলে ওপারে ফিরে যাচ্ছে?
গ্রাউন্ড রিপোর্টিং এবং সীমান্ত সূত্রের গভীর বিশ্লেষণ থেকে যে তথ্য সামনে আসছে তা অত্যন্ত চমকপ্রদ। এর পেছনে মূলত দুটি প্রধান রুট এবং কৌশল কাজ করছে। প্রথম এবং সব থেকে আলোচিত রুটটা হলো উত্তর 24 পরগনা জেলার বিখ্যাত হাকিমপুর সীমান্ত চেকপোস্ট বা বর্ডার আউটপোস্ট। ভৌগোলিক ও কৌশলগত কারণে এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশাসনের এই কড়া ডিটেক্ট ও ডিপোর্ট নীতির কারণে নথিপত্রহীন বহু মানুষের মনে আইনি জটিলতা ও দীর্ঘমেয়াদী জেলের বন্দিদশার ভয় তৈরি হয়েছে। ফলে আইনি ঝামেলা এড়াতে তারা নিজে থেকেই ভারতের সীমানা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই ধরনের মানুষদের ক্ষেত্রে হাকিমপুর সীমান্তকে একটা নির্দিষ্ট এক্সিট পয়েন্ট বা ফেরার পথ হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে বড় কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই আইন শৃঙ্খলার প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। আর দ্বিতীয় মূল স্তম্ভটা হলো বিএসএফ এবং বিশেষ হোল্ডিং সেন্টারের সমন্বিত রুট। এটা একটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক ও কৌশলগত প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত নথিপত্র সন্দেহভাজনদের আটক করা হচ্ছে তাদের সরাসরি সাধারণ জেলে না পাঠিয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে তৈরি হওয়া 12টি বিশেষ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আইনি স্ক্রুটিনি শেষে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে ওপারে পাঠানো হচ্ছে। এর জন্য নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা এবং মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলো নদীমাতৃক কাঁটাতারবিহীন কিংবা কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর অংশগুলোকে চিহ্নিত করা হয়েছে। বিএসএফ অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই রুটগুলো ব্যবহার করে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, এই ধরনের অনানুষ্ঠানিক উপায়ে নিজে থেকে ফিরে যাওয়া বা কৌশলগত পুশব্যাক কি সীমান্ত সুরক্ষাকে দীর্ঘমেয়াদে আরো মজবুত করতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। কিন্তু এখানেই তৈরি হয়েছে এক চরম আন্তর্জাতিক ধোঁয়াশা। একদিকে ভারতের বিরোধী দলনেতা যখন বিধানসভায় দাঁড়িয়ে সগর্বে 10,000 মানুষের প্রত্যাবর্তনের হিসেব দিচ্ছেন, ঠিক তখনই ওপার বাংলার সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি দাবি করছে তাদের খাতায় হিসেবের সাথে নাকি এই সংখ্যার কোনো মিলই নেই। আন্তর্জাতিক সীমান্তে কেন তৈরি হলো এই সংখ্যার গরমিল? বিজিবি কেন এই বিপুল সংখ্যাটিকে স্বীকার করতে চাইছে না? চলুন আন্তর্জাতিক নথির পেছনে সে আসল রহস্যটা এবার জেনে নেওয়া যাক। বিজিবির খাতার হিসেব কেন মিলছে না? আসল সত্য। শুভেন্দু অধিকারীর এই 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর দাবিটি সামনে আসার পর আন্তর্জাতিক সীমান্ত কূটনীতিতে এক চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ভারতের তরফ থেকে এই বিশাল সংখ্যার দাবি, আর অন্যদিকে ওপার বাংলার সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পূর্ণ অস্বীকার। বিজিবি স্পষ্ট জানিয়েছে তাদের সরকারি নথিতে এমন কোনো 10,000-এর হিসেব বা এন্ট্রি নেই। কিন্তু কেন এই আন্তর্জাতিক সীমান্তে এই তথ্যের এত বড় গরমিল? কেন দুই পারের সীমান্তরক্ষীদের খাতার হিসেব মিলছে না? এর পেছনে লুকিয়ে আছে কিছু নিখাদ প্রশাসনিক, আইনি এবং আন্তর্জাতিক কৌশল। প্রথমত, আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক ডিপোর্টেশন বা পুশব্যাকের অফিসিয়াল নিয়মটা কি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যদি অন্য দেশের নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠাতে চায়, তবে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করতে হয়, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই বা ন্যাশনালিটি ভেরিফিকেশন করতে হয় এবং দীর্ঘ প্রশাসনিক নথিপত্র আদান প্রদান করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের আইনি কড়াকড়ি এবং জেলের শাস্তির ভয়ে বহু মানুষ যখন স্বেচ্ছায় বা নিজে থেকে সীমান্ত পার হয়ে ওপারে চলে যাচ্ছেন, তখন সেখানে কোনো অফিসিয়াল নথির ব্যবহার হচ্ছে না। ফলে বিজিবির খাতায় সরকারিভাবে এই সংখ্যার কোনো এন্ট্রি থাকছে না। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের গ্রাউন্ড রিয়েলিটি এবং কৌশলগত পুশব্যাক। অনেক সময় সীমান্তে বড় ধরনের আন্তর্জাতিক আইনি জটিলতা বা দীর্ঘমেয়াদী বন্দিদশা এড়াতে স্থানীয় বা আনুষ্ঠানিক বোঝাপড়ার মাধ্যমে নথিপত্রহীনদের সীমানা পার করিয়ে দেওয়া হয়। বিএসএফ এর পক্ষ থেকেও এই 10,000 সংখ্যার কোনো আনুষ্ঠানিক এবং লিখিত বার্ষিক পরিসংখ্যান এখনো জনসমক্ষে আনা হয়নি। বিজিবি শুধুমাত্র তাদের সীমান্তে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করা বা আটক করার সংখ্যাটাকেই খাতায় তুলতে পারে। এই অনানুষ্ঠানিক যাতায়াতের কোনো হিসেব তাদের পক্ষে রাখা সম্ভব নয়। তৃতীয়ত, ভূরাজনৈতিক ও কৌশলগত বয়ান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিধানসভায় কড়া বার্তা দিতে এবং অনুপ্রবেশের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করতেই এই বড় সংখ্যাটা সামনে আনা হয়েছে। যেহেতু এর কোনো নির্দিষ্ট ব্রেকআপ কোনো পক্ষই খোলসা করেনি, তাই খাতায় কলমে এই হিসেবের অমিল থাকাটাই স্বাভাবিক।
এখানে আপনাদের কি মনে হয়, আন্তর্জাতিক আইনি জটিলতা এড়াতে এই ধরনের অনানুষ্ঠানিক বা কৌশলগত পদক্ষেপ কি দেশের সীমান্ত সুরক্ষার জন্য বেশি কার্যকর, নাকি সম্পূর্ণ অফিসিয়াল রুটেই যাওয়া উচিত? কমেন্টে আপনাদের যুক্তি আমাদের জানান। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মাঝে আসল মাস্টার স্ট্রোকটি লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। ভারত সরকার আগামী 6 মাসের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে থাকা প্রায় 600 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে চলেছে। আর এই কাঁটাতার দেওয়া নিয়েই ইদানিং বিএসএফ এবং বিজিবির মধ্যে মাঠ পর্যায়ে তীব্র উত্তেজনা তৈরি হচ্ছে। কেন এই কাঁটাতার দেওয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে এত ঝামেলা? কি এই 150 গজের নিয়ম যা ভারতের সুরক্ষায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে? চলুন সীমান্তে সে আসল সংঘাতটা এবার জেনে নেওয়া যাক। কাঁটাতারের লড়াই এবং 150 গজের আন্তর্জাতিক নিয়ম। এই উত্তেজনার পারদকে যা সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে তা হলো ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার গতি। ভারত সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে আগামী মাত্র 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বাকি থাকা প্রায় 600 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে। এর জন্য কোনো রকমের দেরি না করেই ইতিমধ্যে 142 একরের বেশি জমি সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কাছে হস্তান্তর করার প্রশাসনিক প্রক্রিয়া শেষ করা হয়েছে। কিন্তু এই কাঁটাতার দেওয়া বা তা মেরামত করা নিয়ে প্রায়শই বিএসএফ ও বিজিবির মধ্যে মাঠ পর্যায়ে তীব্র বাদানুবাদ ও উত্তেজনা তৈরি হয়। এর পেছনে রয়েছে 1975 সালের ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকার একটা অত্যন্ত জটিল আইনি ধারা যা 150 গজের নিয়ম নামে পরিচিত। এই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মূল জিরো লাইন বা আন্তর্জাতিক সীমান্ত রেখার 150 গজের মধ্যে কোনো দেশই স্থায়ী কোনো প্রতিরক্ষামূলক পরিকাঠামো বা দেওয়াল নির্মাণ করতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের একটা বিশাল অংশ নদীমাতৃক, আঁকাবাঁকা এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত জটিল। অনেক জায়গায় নদী বা স্থানীয় ভূপ্রকৃতির কারণে 150 গজের বাইরে কাঁটাতার দেওয়া ভারতের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে ভারত যখনই দেশের সুরক্ষায় জিরো লাইনের কাছাকাছি এসে আধুনিক স্মার্ট ফেন্সিং বা থার্মাল সেন্সরযুক্ত বেড়া দেওয়ার চেষ্টা করে, বিজিবি তখনই এই নিয়মের দোহাই দিয়ে কাজে বাধা সৃষ্টি করে। এর আরেকটা বড় কৌশলগত দিকও রয়েছে। এই কাঁটাতারের কড়াকড়ি বাড়লে সীমান্ত পারের অবৈধ অনুপ্রবেশ যেমন বন্ধ হবে, ঠিক তেমনই সোনা, জাল নোট এবং মারাত্মক মাদক চোরাচালানো সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বেড়া দেওয়া যতটা জরুরি, ওপার বাংলার অনানুষ্ঠানিক সীমান্ত অর্থনীতির জন্য তা ততটাই বড় ধাক্কা। আর ঠিক এই কারণেই ভারতের এই সুরক্ষামূলক পদক্ষেপকে সহজে মেনে নিতে পারছে না ওপারের প্রশাসন। এখন আপনাদের কি মনে হয়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ভৌগোলিক বাধ্যবাধকতা থাকলে এই 150 গজের নিয়ম শিথিল করে জিরো লাইনেই কি ভারতের কাঁটাতার দেওয়া উচিত নয়? আপনাদের যুক্তি কমেন্টে জানান। কিন্তু সীমান্তের এই কড়াকড়ি এবং শুভেন্দু অধিকারীর এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতির ওপার বাংলায় কতটা গভীর প্রভাব ফেলেছে জানেন? এর আজ এতটাই তীব্র যে এটি এখন সরাসরি ওপার বাংলার সংসদের ফ্লোরে আলোচনার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতের একজন রাজ্য স্তরের নেতার নীতি কিভাবে আন্তর্জাতিক কূটনীতিতে কাঁপন ধরালো? বাংলাদেশের সংসদে তাকে নিয়ে ঠিক কি আলোচনা হলো? চলুন ঢাকার সেই সংসদের ভেতরের খবর এবার জেনে নিই। বাংলাদেশের সংসদে শুভেন্দু অধিকারী ও কূটনৈতিক চাপ। শুভেন্দু অধিকারীর এই জিরো টলারেন্স নীতি এবং সীমান্তের এই নজিরবিহীন কড়াকড়ি ওপার বাংলার নীতি নির্ধারকদের কতটা ভাবিয়ে তুলছে তার সবথেকে বড় প্রমাণ মিলল খোদ বাংলাদেশের জাতীয় সংসদে। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ এই বিষয়টি সরাসরি সংসদের ফ্লোরে তোলেন। ঢাকার সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি স্পিকারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সবিনয় আবেদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বাংলাদেশ বিরোধী ধারাবাহিক বক্তব্য এবং আক্রমণাত্মক অবস্থান অবিলম্বে থামাতে হবে। তার দাবি অনুযায়ী এই ধরনের একতরফা পুশ ইন নীতি ভারত বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশের এই তীব্র প্রতিবাদের পেছনে আসলে রয়েছে দুটো অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক আর কৌশলগত উদ্বেগ।
প্রথমত, কোনো সুনির্দিষ্ট আইনি যাচাই বাছাই বা দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াই বিপুল পরিমাণ মানুষ যদি হঠাৎ জিরো লাইনে বা নো ম্যানস ল্যান্ডে চলে আসে, তবে সেখানে নারী ও শিশুদের নিয়ে একটা বড় ধরনের মানবিক ও ভাসমান জনসংখ্যার সংকট তৈরি হবে। ইতিপূর্বেই পঞ্চগড় সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এই নিয়ে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। দ্বিতীয় এবং সবথেকে বড় ভয়টা হলো সময়সীমা। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে কাঁটাতারের কাজ শেষ করা হবে। এর সোজা অর্থ হলো ভারতের অভ্যন্তরে থাকা বাকি নথিপত্রহীন মানুষের উপর যখন আইনি ও প্রশাসনিক চাপ আরও বাড়বে, তখন আগামী দিনগুলোতে ওপারে ফিরে যাওয়ার এই ঢল বা পুশব্যাক প্রক্রিয়া আরও তীব্র আকার ধারণ করবে। আর এই ধারাবাহিক প্রত্যাবর্তনের প্রকৃত পরিধি ঠিক কতটা বড় হতে পারে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আগাম তথ্য বাংলাদেশের কাছে না থাকায় তাদের গোয়েন্দা ও সীমান্ত বিভাগ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। এখানে আপনার কি মনে হয়, ভারতের অভ্যন্তরীণ সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে ওপার বাংলার সংসদে এই ধরনের প্রতিবাদ কি কূটনৈতিকভাবে ভারতের উপর কোনো চাপ তৈরি করতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন। তাহলে এই পুরো সমীকরণের শেষটা কোথায়? একদিকে ভারতের জাতীয় নিরাপত্তা বনাম অন্যদিকে ওপার বাংলার কূটনৈতিক আপত্তি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ভারতের আগামী পদক্ষেপ ঠিক কি হওয়া উচিত, এবং এই কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হওয়ার পর ভূ রাজনীতির কোন নতুন মোড় নেবে? চলুন ভিডিওর একদম শেষ অংশে এর একটা নিখুঁত আর দূরদর্শী উপসংহার দেখে নেওয়া যাক। ভারতের জাতীয় নিরাপত্তা ও উপসংহার। পরিশেষে বলা যায়, একটা স্বাধীন, সার্বভৌম আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজের আন্তর্জাতিক সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত করা এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া আইনি পদক্ষেপ নেওয়া ভারতের সাংবিধানিক অধিকার এবং জাতীয় নিরাপত্তার প্রধান শর্ত। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষা করার জন্য বর্ডার সিল করা অত্যন্ত জরুরি। শুভেন্দু অধিকারীর এই সাম্প্রতিক দাবি এবং গ্রাউন্ড রিয়েলিটির বর্তমান পরিস্থিতি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এবার সীমান্ত সুরক্ষা এবং জাতীয় স্বার্থে কোনো রকমের রাজনৈতিক বা কূটনৈতিক আপোষ করতে একেবারেই রাজি নয়। এখন দেখার বিষয়, আগামী 6 মাসের মধ্যেই কৌশলগত কাঁটাতারের কাজ সম্পূর্ণ হওয়ার পর এবং ভারতের এই জিরো টলারেন্স নীতি ছেড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে কোন নতুন মোড় নেয়। ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ রুখতে এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া কতটা জরুরি বলে আপনি মনে করেন? ভারতের এই জিরো টলারেন্স নীতি কি পুরোপুরি সফল হবে? আপনার মূল্যবান এবং যুক্তিপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজকের এই গভীর এবং তথ্য সমৃদ্ধ ভূ রাজনৈতিক বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো নির্ভরযোগ্য মনে হয়, তবে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। আপনার বন্ধুদের সাথে এটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই বর্ডারের আসল গ্রাউন্ড রিয়েলিটি জানতে পারে। আর দেশ বিদেশের এই ধরনের নিখুঁত, নিরপেক্ষ এবং এক্সক্লুসিভ অ্যানালিসিসের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।